ডাব্লিউডাব্লিউই যদি একটু চেষ্টা করতো তাহলে কি আমরা জন সিনা ভার্সেস এজের ম্যাচ সত্যিই দেখতে পেতাম? আর রোমান রেন্স কি হয়ে গেছে ইনজিওর্ড? তো এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু সবার প্রথমে ব্রক লেসনার আর রোমান রেন্সের কথা বলা যাক। তো লাস্ট রয়ের শেষে আমরা ব্রক লেসনার আর রোমান রেন্সের মধ্যে একটা কনফ্রন্টেশন দেখতে পেয়েছিলাম। এবার এটা যদি ভিন্স ম্যাকম্যানের যুগ হতো তাহলে হয়তো আমরা দেখতে পেতাম যে এই রাইভেলারিটাকে ভিন্স ম্যাকম্যান আবার রেসলমেনিয়া অবধি নিয়ে যেত, কারণ ভিন্স ম্যাকম্যান জানতো যে ব্রক লেসনার আর রোমান রেন্স ডাব্লিউডাব্লিউর জন্য কতটা বড় সুপারস্টার, আর এদের রাইভেলারিটা বা এদের স্টোরি লাইনটা সবসময় একটা মানি মেকিং স্টোরি লাইন হয়। আর সেই কারণে আমরা দেখেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই ভিন্স ম্যাকম্যান রেসলমেনিয়ার মেন ম্যাচ হিসেবে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ম্যাচকেই আর কি অ্যাডভার্টাইজ করতো বা বুক করতো। কিন্তু এই যে লাস্ট উইকের রতে যে ব্রক লেসনার আর রোমান রেন্সের কনফ্রন্টেশনটা হয়েছে, এটা আরও একবার প্রমাণ করে দিয়েছে যে এই দুই সুপারস্টার অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর জন্য একটা বিশাল বড় ড্র। কারণ যেই জায়গায় মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর কি, সেটা ইনস্টাগ্রাম হোক, টুইটার মানে এখন বর্তমানে এক্স হোক, বা ইউটিউব হোক, বা যে কোনো তাদের যত মিলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেইগুলোয় যতগুলো জায়গায় ব্রক লেসনার রোমান রেন্সের এই কনফ্রন্টেশনটা ডাব্লিউডাব্লিউ আপলোড করেছিল, সব কিছু মিলে এতক্ষণে প্রায় 70 মিলিয়নের কাছে ভিউজ ডাব্লিউডাব্লিউ অলরেডি জেনারেট করে ফেলেছে শুধুমাত্র ব্রক লেসনার আর রোমান রেন্সের কনফ্রন্টেশন আপলোড করে। তো এরকম রিচ এই মুহূর্তে খুব কম সুপারস্টারই নিয়ে আসতে পারে। একবার দুবার হয়তো অনেকেই নিয়ে চলে আসে, কিন্তু একটা রেগুলার বেসিসে এরকম রিচ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি সুপারস্টাররা পায় না। তাই যারা ব্রক লেসনার আর রোমান রেন্সের স্টারডামের উপর সন্দেহ করে তাদেরকে আর কিছু বলার নেই। কিন্তু যাই হোক না কেন, যখনই ব্রক লেসনার রোমান রেন্সের মতো সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউতে আসে, তারা কোনো না কোনো উপায়ে ডাব্লিউডাব্লিউ লাভই করিয়ে যায়। আর এই কারণেই এই ম্যাচটা এত বড় ম্যাচ। আর এখন তো মনে করা হচ্ছে যে এই রাইভেলারিটা বা এই স্টোরি লাইনটা হয়তো রেসলমেনিয়া অবধিও টানা হতে পারে। কিন্তু সমস্যা এক জায়গায়, যে এখন যেহেতু ট্রিপল এইচের যুগ চলছে, আর ট্রিপল এইচ ভিন্স ম্যাকম্যানের মতো করে ভাবে না, তাই ট্রিপল এইচ হয়তো এই রাইভেলারিটাকে রেসলমেনিয়া অবধি নিয়ে নাও যেতে পারে। কিন্তু হ্যাঁ, যদি ডাব্লিউডাব্লিউ লাভ দেখে, তাহলে রেসলমেনিয়ার আগের কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে বা কোনো স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হয়তো আমরা ব্রক লেসনার আর রোমান রেন্সের একটা ম্যাচ দেখতে পেয়ে যেতে পারি। কিন্তু বাকি এই যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে যে ওয়ার গেমস ম্যাচটা হতে চলেছে দুটো টিমের মধ্যে, এইখান থেকে ডাব্লিউডাব্লিউ অনেক স্টোরি ক্রিয়েট করতে পারে। সেটা কি হতে পারে সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু তার আগে কথা বলা যাক, এই যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস হতে চলেছে, এটা টিকিট সেলস কেমন চলছে। আর এই যে একটা এত বড় ওয়ার গেমস ম্যাচ অলরেডি অ্যানাউন্স করে ফেলেছে ডাব্লিউডাব্লিউ, তো এই ওয়ার গেমস ম্যাচের দরুন কি টিকিট সেলসে কোনো লাভ হয়েছে? তো ব্যাপারটা হলো, আজ থেকে 3 দিন আগে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের টিকিট সেলিংকে নিয়ে রেসেলটিক্সের তরফ থেকে একটা আপডেট এসেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য ডাব্লিউডাব্লিউ যে সেট আপ ক্যাপাসিটি রেখেছে সেটা হলো 35,654, যার মধ্যে অলরেডি 32,797টা টিকিট সেল হয়ে গেছিলো, আর অ্যাভেলেবেল টিকিট ছিল 2,857টা। কিন্তু এইটা আজ থেকে 3 দিন আগের মানে আর কি আপডেট। তো সেই দিক থেকে দেখতে গেলে 3 দিন আরও পেরিয়ে গেছে, মানে আমরা বলতে পারি আরও টিকিট সেলিং হয়েছে, মানে বলা যেতে পারে 33,000-এর কাছাকাছি টিকিট সেলিংটা এতক্ষণে হয়েই গেছে। তো আর মোটে 2,000-1,500-এর মতো টিকিট বেঁচে আছে। আর সার্ভাইভার সিরিজেও এখনও 1 সপ্তাহ মতো বাকি আছে। 29শে নভেম্বর সার্ভাইভার সিরিজ হবে, তো এখনও বেশ কয়েকদিন আছে। তো এর মধ্যে ডাব্লিউডাব্লিউ হয়তো মানে ফুল সোল্ড আউটই চলে যাবে সার্ভাইভার সিরিজের জন্য। আর বিশেষ করে এখন যেহেতু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচে রোমান রেন্স, ব্রক লেসনার, ড্রিউ ম্যাকএন্টায়ার, কোডি রোডস, সিএম পাঙ্ক, ব্রন ব্রিকার, ব্রনসন রিড, জে উসো, জিমি উসো, এদের মতো সুপারস্টার আছে। তো এবার তো সোল্ড আউট হতেই হবে সার্ভাইভার সিরিজকে। আর আমি মাঝখানে লোগান পলের কথা তো বললামই না, এবার বলবে তুমি তো লোগান পল হেটারতে লোগান পলের কথা বলো না। যাই হোক না কেন, এবার একটা ভয়ঙ্কর আপডেট তোমাদের দিই। তো ব্যাপার হচ্ছে, রোমান রেন্স কি ইনজিওর্ড হয়ে গেছে? এবার তোমরা শুনে ভাববে এইটা কি বলছে। তো দেখো, এরকম একটা আপডেট আসছিল যে এই যে গত সপ্তাহ মানে এই সপ্তাহেই তো হয়েছে মানে গত রতে আমরা রোমান রেন্সকে দেখেছিলাম, তার যে ট্যাটু করা হাতটা, সেখানে রোমান রেন্স একটা মানে ফুল স্লিপ পরে এসেছিল, মানে আমরা তার ট্যাটুগুলোকে দেখতে পাচ্ছিলাম না। এবার আমি তো ফার্স্টে দেখে ভেবেছিলাম যে রোমান রেন্স হয়তো নতুন কোনো ট্যাটু করিয়েছে, আর সেটা হয়তো এখন রিভিল করতে চাইছে না, তো সেই কারণে এটা মানে পড়ে এসেছে। কিন্তু পরবর্তীকালে একটা ফটো আরও মানে ভালোভাবে দেখাচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনেও দেখতে পাচ্ছ, যে রোমান রেন্সকে আমরা এলবো ব্রেস পরে থাকতে
দেখতে পাচ্ছি। এবার এলবো ব্রেস কেন রোমান রিংস পড়েছে, অনেকে মনে করছে যে রোমান রিংসের হয়তো কোনো ছোটোখাটো মাইনর ইনজুরি হয়েছে আর সেই কারণে তার হয়তো কিছু সমস্যা হচ্ছে, সেই কারণে সে এলবো ব্রেস পড়ে আছে। এবার দেখো এটা হতেই পারে। তো এইটাই হচ্ছে রোমান রিংসের ইনজুরি নিয়ে আপডেট। কিন্তু এবার তোমরা যদি ভেবে থাকো এটা খুব বড় সড়ো কোনো ইনজুরি আর সেই কারণে রোমান রিংস হয়তো সার্ভাইভার সিরিজ মিসও করতে পারে, সেসব কিছু হবে না। যদি রোমান রিংসের ইনজুরিটা বড় হতো তাহলে ডাব্লিউডাব্লিউ কখনো রোমান রিংসকে সার্ভাইভার সিরিজের আগে নিয়েই আসতো না। তাই এটা নিয়ে একদম চিন্তামুক্ত থাকো, রোমান রিংসের এমন কোনো বড় ইনজুরি হয়নি, হলেও খুব ছোটোখাটো সমস্যা, সেটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বা সেরে যাবে তোমরা বলতে পারো। আর রোমান রিংসকে সার্ভাইভার সিরিজে আমরা দেখতে পাবো, তাই সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর রোমান রিংস গুরুতরভাবে কোনোভাবেই ইনজিওর্ড হয়নি, তাই যেখানে যেখানে যা খবর তোমরা শুনছো সেটা নিয়ে ভয় পাওয়ার এই মুহূর্তে কোনো দরকার নেই। আমাদের রোমান রিংস, তোমাদের রোমান রিংস সার্ভাইভার সিরিজে আমাদেরকে এন্টারটেন করার জন্য থাকবে। নেক্সট কথা বলা যাক জো হেনরিকে নিয়ে। তো জো হেনরিকে তো সবাই চেনো, সে হিজ নেম অ্যান্ড হি অ্যাপিয়ার্স, আই বিলিভ ইন জো হেনরি। তো সেই জো হেনরি ডাব্লিউডাব্লিউর সাথে অফিসিয়ালি সাইন হয়ে গেছে। আর আপাতত জো হেনরিকে এনএক্সটির জন্য সাইন করা হয়েছে, কিন্তু এর মাঝেও একটা আপডেট আছে, সেটা হচ্ছে জো হেনরিকে এনএক্সটির জন্য সাইন করা হলো, তার যে কন্ট্র্যাক্টটা সেটা একটা মেন রোস্টারের কন্ট্র্যাক্টের সমান, মানে তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা একজন মেন রোস্টারের সুপারস্টারের টাকার সমান। তাই আপাতত জো হেনরিকে এনএক্সটিতে সাইন করা হলো, এটা মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি জো হেনরিকে এনএক্সটি থেকে মেন রোস্টারে নিয়ে চলে আসা হবে। আর সেই কারণেই তাকে যে কন্ট্র্যাক্টটা দেওয়া হয়েছে সেটা একটা মেন রোস্টারের সুপারস্টারের সমান কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। আর খুব তাড়াতাড়ি আমরা এনএক্সটি থেকে জো হেনরিকে মেন রোস্টারও চলে আসতে দেখবো, কিন্তু আপাতত তার যে ডাব্লিউডাব্লিউতে সফর সেটা এনএক্সটি থেকেই শুরু হবে। আর এখন অফিসিয়ালি জো হেনরি একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হয়ে গেছে, এখন আর সে টিএনএ সুপারস্টার নেই। এটাই এখনকার কারেন্ট আপডেট জো হেনরিকে নিয়ে। তো এবার তোমাদের বলে রাখি, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, যে কিভাবে আমরা এই জন সিনার ফেয়ারওয়েল টুডে অ্যাকচুয়ালি জন সিনা ভার্সেস এজের ম্যাচ হয়তো দেখতে পেতাম যদি ডাব্লিউডাব্লিউ একটু চেষ্টা করতো। তার কারণ হচ্ছে রিসেন্টলি এরিয়াল হেলভানির শোতে আমাদের এইডাব্লিউর মালিক মানে টনি খান এসেছিল। এবার টনি খান এখানে একটা কথা বলেছে, মানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ডাব্লিউডাব্লিউ কি কখনো এজের জন্য, মানে এই এজ আর জন সিনার ম্যাচে যে কথাটা চলছিল এটা কি অ্যাকচুয়ালি সত্যি, তখন টনি খান জানায় আর কি যে ডাব্লিউডাব্লিউ কখনো টনি খানের কাছে এজকে নিয়ে কিছু ডিসকাসই করেনি বা এজকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসার কথা ডিসকাসই করেনি। যদি টনি খানের কাছে ডাব্লিউডাব্লিউ এজকে নিয়ে আসার কথা ডিসকাস করতো একবারের জন্য বা জনসনের সাথে একটা লাস্ট ম্যাচের জন্য, তাহলে টনি খান নাকি পারমিশন দিয়ে দিত, আর টনি খান এজকে আটকাতো না, মানে তার ফার্স্টে অ্যাডামকে আটকাতো না, যেহেতু এইডাব্লিউতে এজকে অ্যাডাম কোপল্যান্ড বলে জানা হয়। তো নাকি টনি খান অ্যাকচুয়ালি যেতে দিত এজকে, আর টনি খানও নাকি এজ ভার্সেস জন সিনার ম্যাচ দেখতে চায়। আর টনি খান এইটাও বলেছে যে যদি ডিসেম্বরে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর শেষ না হয়, ডাব্লিউডাব্লিউ জন সিনার ফেয়ারওয়েল ট্যুরকে একটু এক্সটেন্ড করে, তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ আর তাদের মধ্যে একটা ডিল হতে পারে আর এজ সম্ভবত ডাব্লিউডাব্লিউতে একটা অ্যাপিয়ারেন্স দিতে পারে। এবার প্রথম কথা হচ্ছে সেটা তো হবে না, কারণ ডিসেম্বরের পর মনে হয় না জন সিনার ফেয়ারওয়েল ট্যুর আর এক্সটেন্ড হবে বলে। আর এর মধ্যে তো আর জন সিনার ম্যাচের কোনো সম্ভাবনা নেই, কারণ সার্ভাইভার সিরিজে অলরেডি তার ডমিনিক মিস্ট্রিওর সাথে ম্যাচ মানে ফিক্স হয়ে গেছে। আর নেক্সট ম্যাচ সে একদম করবে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে, যেটা হবে তার লাস্ট ম্যাচ ইন ডাব্লিউডাব্লিউ। আর সেখানে তো সে ফেস করবে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের উইনারকে। আর সেই টুর্নামেন্টেও যতজনের স্পট ফাঁকা ছিল সব ভরে গেছে, তাদের মধ্যে ফার্স্ট রাউন্ড ম্যাচও হয়ে গেছে, এবার তাদের মধ্যে সেকেন্ড রাউন্ড ম্যাচ শুরু হবে। তাই এই মুহূর্তে এজ ভার্সেস জন সিনা হওয়ার আর কোনো চান্স নেই। কিন্তু এবার তোমাদের মধ্যে অনেকে মনে করতে পারো যে এইটা ডাব্লিউডাব্লিউ কী করলো, মানে সুযোগ যখন ছিল আর টনি খান যখন অ্যাকচুয়ালি রাজি ছিল এজকে একবারের জন্য ডাব্লিউডাব্লিউতে আসতে দিতে, তাহলে কেন ডাব্লিউডাব্লিউ অ্যাপ্রোচ করলো না? তো দেখো, বিজনেস ওয়ার্ল্ডে এটা হয় না, কারণ এইডাব্লিউ সবসময় ডাব্লিউডাব্লিউকে তাদের কম্পিটিটর বা তাদের থেকে সুপিরিয়ার বলে দাবি করেছে, মানে ডাব্লিউডাব্লিউ থেকে সুপিরিয়ার বলে এইডাব্লিউ নিজেদেরকে দাবি করেছে। আর এইডাব্লিউ সবসময় নিজেদেরকে এমনভাবে পোর্ট্রে করেছে যে তারা ডাব্লিউডাব্লিউকে রিপ্লেস করতে এসেছে, তারা ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করতে কখনোই আসেনি। আর সেই কারণে ডাব্লিউডাব্লিউইও এইডাব্লিউকে সবসময় তাদের রাইভেল হিসেবেই দেখেছে। যেমন তোমরা মনে করো ডাব্লিউডাব্লিউ আর টিএনএর মধ্যে যে সম্পর্কটা, সেটা একটা মানে বিজনেস ডিল। তাই টিএনএ থেকে আমরা বিভিন্ন সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখতে পাই, আবার ডাব্লিউডাব্লিউ এনএক্সটি থেকে অনেক সুপারস্টার টিএনএতে যায়। আর আমরা এটাও দেখেছিলাম জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে এই যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টটা হয়েছে, এইখানেও অনেক টিএনএ সুপারস্টার অংশগ্রহণ করেছে, অনেক মানে দুজন টিএনএ সুপারস্টার অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে একটা হলো ডলফ জিগলার,
আর জ্যাক রাইডারকে আমরা টিএনএ সুপারস্টারও বলতে পারি বা ইন্ডিপেন্ডেন্ট সার্কিটের সুপারস্টারও বলতে পারি, যাই হোক না কেন তারা অংশগ্রহণ করেছে। কিন্তু যেহেতু এজ এই মুহূর্তে এইডব্লিউতে কাজ করছে, তাই এইডব্লিউকে কখনোই ডাব্লিউডব্লিউ তাদের বন্ধু হিসেবে দেখবে না, আর ডাব্লিউডব্লিউ তো নিজেদের তরফ থেকে কখনোই এজকে অফার দেবে না, যেটা আমার পার্সোনালি মনে হয়। যেহেতু ডাব্লিউডব্লিউ সবসময় এইডব্লিউকে একটা মানে কম্পিটিশন হিসেবে দেখেছে, বা উল্টো দিক থেকে বলতে গেলে এইডব্লিউ ডাব্লিউডব্লিউকে সবসময় একটা কম্পিটিশন হিসেবে দেখেছে, আর নিজেদেরকে তার থেকে বেটার প্রমাণ করার চেষ্টাই সবসময় করেছে। তাই টনি খান যতই বলুক না কেন, এইটা এখন টনি খান সুযোগ পেয়ে গেছে নিজেকে ভালো দেখানোর, তো সেই কারণে হয়তো টনি খান বলছে, কিন্তু এটা বাস্তবে হয়তো কখনোই সম্ভব ছিল না। কিন্তু তবু এই ডাব্লিউডব্লিউইতে বা রেসলিং ওয়ার্ল্ডে বা বিজনেস ওয়ার্ল্ডে একটা কথা আছে যে নেভার সে নেভার, তাই যখন ইচ্ছা যা ইচ্ছা হতে পারে। কিন্তু আমার মনে হয় যে জন সিনার এই ফেয়ারওয়েল ট্যুর আর এক্সটেন্ড হবে না, তাই জন সিনা আর এজের ম্যাচ দেখার স্বপ্ন যাদের যাদের ছিল সেই স্বপ্নটা তাদের ভেঙে দিতে হবে বা ভেঙে গেছে অলরেডি। আর এবার ফাইনালি কথা বলি যে এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে আমরা যে মেন্স ওয়ার গেমস ম্যাচটা দেখতে চলেছি, এখান থেকে ডাব্লিউডব্লিউ ফিউচারের জন্য কী কী বিল্ড করতে পারে। তো যেমন প্রথম থেকেই বলে আসছি আমি যে এই বছরের মেন্স ওয়ার গেমস ম্যাচটা পুরোটাই স্টারেড, কারণ একটা টিমে আছে রোমান রেইন্স, সিএম পাঙ্ক, কোডি রোডস, জে উসো আর জিমি উসো। তাদের অপোনেন্ট টিমে আছে ব্রক লেসনার, ব্রন ব্রিকার, ব্রনসন রিড, ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পল। তো যখন এতটা স্টারেড ম্যাচ, তখন লোগান পল তো এখন থেকেই বলে বেড়াচ্ছে যে এটা সত্যিকারের একটা ওয়ার হতে চলেছে। তো লোগান পল তো বড় কিছু করার কথা ভাবছে, কিন্তু এর মাঝখানেও আমরা যে কনফ্রন্টেশনগুলো দেখতে পাবো, সেটা ব্রক লেসনার ভার্সেস রোমান রিংসের কনফ্রন্টেশন হয়ে যাক, বা রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকারের কনফ্রন্টেশন হয়ে যাক, বা ধরে নাও রোমান রিংস ভার্সেস ওই দিক থেকে ড্রিউ ম্যাকেন্টায়ারের কনফ্রন্টেশন হয়ে যাক, সেটাও বড় হবে। তো এতে গেলো রোমান রিংসের কথা। তাছাড়াও আমরা যদি দেখি এইখানে আমরা সিএম পাঙ্ক ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের আবার একটা কনফ্রন্টেশন দেখতে পেতে পারি, বা সিএম পাঙ্ক ভার্সেস ব্রক লেসনারের একটা কনফ্রন্টেশন হতে পারে, যেটা তাদের ফিউচার ম্যাচকে লিড করতে পারে। তাছাড়াও আমরা যদি টিমের মধ্যেও দেখি, তাহলে আমরা বলবো যে ফেস টিমটা আছে তারা সেম পেজে নেই, সেখানেও আমরা রোমান রিংস ভার্সেস কোডি রোডস বা সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের মধ্যেও কনফ্রন্টেশন দেখতে পেতে পারি। আমরা জে উসো জিমি উসোর মধ্যেও কোনো ঝামেলা দেখতে পেতে পারি যদি এদের মধ্যে কারো হিল টার্ন হয়। এছাড়াও আমরা এরকম বিভিন্ন ছোটো ছোটো ম্যাচের টিজ দেখতে পেতে পারি, যেটা ভবিষ্যতে ডাব্লিউডব্লিউ আমাদের দেখাতে পারে। তাই এই বছরে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচটা হতে চলেছে মেন্সদের, সেটা বিশাল বড় ম্যাচ হতে চলেছে, যেটা শুধুমাত্র সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসকে না, বিগত কেন বলছি মানে আগত কয়েক মাসের যেটা সামনে আসতে চলেছে, সেই কয়েক মাসের ফিউচারকেও ডাব্লিউডব্লিউ ডিফাইন করতে পারে। তাই এই ম্যাচটার দিকে চোখ তো রাখতেই হবে। যাই হোক না কেন, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে যে হাইপ বাটনটা পাবে সেটা প্লিজ ক্লিক করে ভিডিওটাকে হাইপ করে দিয়ে যাও, এতে চ্যানেলের একটু সুবিধা হবে, ভিডিওটাও একটু মানে আর কি প্রমোশন পেয়ে যাবে। তাছাড়া আমরা এই বছরের শেষে 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট রেখেছি, সেটা যদি তোমরা কমপ্লিট করতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এতে চ্যানেলেরও সুবিধা, আমারও সুবিধা, আর দেখো সবই তোমাদের হাতে, তোমরা যদি চাও তো করে দিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইকও করে দিয়েছো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।